জয়গুরু। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে ভিডিওগুলো আমরা শেয়ার করে থাকি, বিশেষ করে আইবিএস, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা, অতিরিক্ত স্বপ্নদোষ, প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, এই যে ভিডিওগুলো শেয়ার করে থাকি, এই ভিডিওগুলোতে মানসিক রোগের কথা বলা হয়, অর্থাৎ মানসিক সমস্যার কথা বলা হয়। আপনারা হয়তো বিষয়টি বুঝতে পারেন না যে মানসিক সমস্যাটা আবার কি। আপনারা তো ধরে নেন যে মানসিক সমস্যা বা মানসিক রোগ বলতেই সে উন্মাদ, সে পাগল। না, এখানে কিছু বোঝার ভুল আছে। মানসিক রোগ দুই ধরনের হয়ে থাকে। একটি হলো মেজর মেন্টাল ডিজিজ, আরেকটি হলো মাইনর মেন্টাল ডিজিজ। এখন এই মেজর মেন্টাল ডিজিজ আর মাইনর মেন্টাল ডিজিজ এর মধ্যে পার্থক্যটা কি? মেজর মেন্টাল ডিজিজ, এই রোগী কারা? এই রোগী হলো আমরা যাদের সচরাচর দেখে থাকি, রাস্তায়, অলিতে গলিতে, ফুটপাতে বা বাড়িতে যাদের শেকল দিয়ে বেঁধে রাখা হয়, যাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, যাদের কাপড় চোপড় কোনো কিছু ঠিক থাকে না, এরা ল্যাংটা হয়েও থাকতে পারে। এরা হলো মেজর মেন্টাল ডিজিজ দ্বারা আক্রান্ত, অর্থাৎ এরা বড় ধরনের মানসিক রোগী। এক কথায় ক্লিয়ার কথা, এরা বড় ধরনের মানসিক রোগী, পাগল, উন্মাদ। আর মাইনর মেন্টাল ডিজিজ দ্বারা আক্রান্ত কারা? যারা ভদ্র গোছের, যাদের বাহিরে থেকে খুব বেশি বোঝা যাবে না, মানে দূরের লোকজন এদেরকে দেখলে খুব বেশি বুঝতে পারবে না। ভদ্র গোছের পাগল যেটাকে বলা হয় আর কি। সেই পাগলামিটা কি রকমের হতে পারে একটু পরে সেই কথায় আসতেছি। এখন এই রোগী কারা? এই রোগী এমনও হতে পারে, আমিও হতে পারি, আমার মধ্যেও ওইরকম একটা সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা আমি বুঝতে পারতেছি না। মেইন কথা হলো, কোনো পাগলই তো বুঝতে পারে না যে তার মধ্যে পাগলামির লক্ষণগুলো আছে। যদি সে বুঝতেই পারত তাহলে সে তো আর পাগলামি করতো না। বিশেষ করে এই যে ভদ্র গোছের পাগল যারা, এরা তো বুঝতে পারে না যে এদের সমস্যাটা কি, বা এরা যে এই সমস্যায় আছে এটা তো এরা বুঝতে পারে না। সেই জন্য এরা নিজেকে শুধরে নিতে পারে না। যেমন আমার কাছে যারা কল করে, বিশেষ করে আইবিএস এর রোগী, দ্রুত বীর্যপাতের রোগী যারা কল করে, তাদের যখন বলি আমি যে আপনাদের মানসিক সমস্যা আছে, ওষুধ খেলে কোনো সমাধান হবে না, তখন তারা একেবারে রেগে ওঠে। কি বললেন আপনি? আমি পাগল নাকি? আমাকে আপনি পাগল বলতেছেন? এইরকম রেগে ওঠে। অথচ সেই ভদ্রলোক আমাকে কল করে কয়টার সময় আপনাদের আমি বলি, রাত ৩টা বা ৪টার সময় তারা কল করেছে। হয়তো একজন আইবিএস এর রোগী আমাকে কল করে বলতেছে যে স্যার, এর জন্য কি ওষুধ খাবো? তখন যদি তাকে আমি বলি যে আপনি একজন মানসিক রোগী, তখন আর তার চিল্লানি দেখে কে? এই যে শুরু হয়ে গেল। কিন্তু একটিবার এরা কি বুঝতে পারে যে রাত ৩টার সময় বা ৪টার সময় কাউকে কল করা যায় না? কোনো ইমার্জেন্সি না হলে কাউকে কল করা যায় না? এগুলো কি এরা বুঝতে পারে? বা এরা এত রাত পর্যন্ত জেগেই আছে কেন? অনেক আমাকে বলে যে স্যার, এখন আমি ভিডিও দেখতেছি। কেন দেখতেছেন? আপনি জেগে আছেন কেন? তার মানে ইউ আর এ সামথিং রং। আপনার ঘুম হচ্ছে না, আপনার মাথায় একের পর এক চিন্তা আসতেছে, সেই জন্য আপনি সারা রাত জেগে আছেন এবং ইউটিউবে গিয়ে সেই বিষয়গুলো খুঁজতেছেন আপনার সমস্যা নিয়ে। অর্থাৎ আপনি একজন মানসিক রোগী। কিন্তু সমস্যা হলো এদেরকে বলতে গেলেই সমস্যা। আরেকটি সমস্যা হলো, যাদের এই সমস্যাগুলো আছে, আমি একটু আগেই কথাটি বলছি, তারা কখনো নিজে থেকে বুঝতে পারবে না যেটা যে একটা মানসিক সমস্যা বা এটা একটা মানসিক রোগ। তারা কখনো নিজে থেকে বুঝতে পারবে না। তারা ভাববে যে আমি যেটা করতেছি সেটা তো ঠিকই করতেছি। আমি একই প্লেট 5 বার ধুইতেছি, খাবার গ্লাস 3-4 বার ধুইতেছি, খাবার নাড়াচাড়া করে দেখতেছি, সারাদিন দেহ নিয়ে চিন্তা করতেছি, পায়খানা ঘন হলো না পাতলা হলো সেটা নিয়ে চিন্তা করতেছি, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না এটা যে একটা মানসিক সমস্যা। অর্থাৎ এই যে একের পর এক যে চিন্তা মাথায় আসে, এটা যে মানসিক সমস্যা, এটা তো বুঝতে পারতেছি না। এটাই তো বড় সমস্যা। বুঝতে পারলে তো সমাধান হয়েই যেত, এটা তো বুঝতে পারতেছি না। আমি একটি বাস্তব উদাহরণ আপনাদের আমি দিয়ে দিই। আমি একটু আগে একটা কথা বলছি না যে এমনও একটা সমস্যা আমার মধ্যেও থাকতে পারে, অর্থাৎ এমন ছোটখাটো একটা মানসিক সমস্যা আমার মধ্যেও থাকতে পারে। আমি তার একটি উদাহরণ আপনাদের দিয়ে দিতেছি। আমি একটি কাজ প্রায়ই করতাম, কিন্তু সেটা আমি বুঝতে পারতাম না যে এটা যে আমার একটা সমস্যা, এটা আমি বুঝতে পারতাম না। আমি বাইক নিয়ে, অর্থাৎ আমার মোটরসাইকেল নিয়ে যদি কোথাও যাই বা যেতাম, তখন আমি একটি কাজ করতাম। সেই কাজটি কি, মোটরসাইকেলটা কোথাও রেখে, অর্থাৎ স্ট্যান্ড করে আমি চাবিটা আমার পকেটে রাখতাম।
এটা সবাই রাখে, কিন্তু আমি কি করতাম, ধরুন আমি শপিং সেন্টারে ঘুরতেছি বা কোনো কাজে গেছি, কাজের মধ্যে আসি, বারবারই আমি শুধু আমার পকেটে আমি হাত দিতাম, মানে ওই চাবিটা আমার পকেটে আছে কিনা। আমার কাছে সবসময় একটা সন্দেহ হতো, চাবিটা মনে হয় নাই, বা চাবিটাকে আমি বাইকের মধ্যে রাইখে আসছি কিনা, এরকম একটা সন্দেহ সবসময় আমার মধ্যে কাজ করতো, কিন্তু আমি বুঝতে পারতাম না এটা যে একটা সমস্যা, এটা আমি বুঝতে পারতাম না। হঠাৎ করেই আমার মেয়ে এই বিষয়টা লক্ষ্য করছে, এটা বাসায়ও লক্ষ্য করছে, আমার সাথে যে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যায়, ওকে আমি নিয়ে যাই, সেই জায়গায় গিয়ে ওনাকে আমি এই কাজটা করি, এটা ও লক্ষ্য করছে। ও একদিন সেই জায়গায় না বলে আমাকে বাসায় এসে বলতেছে, বাবা তুমি বারবারই শুধু পকেটে হাত দাও কেন? মানে কোথাও গিয়ে দেখি আমি বারবারই তুমি শুধু পকেটের মধ্যে হাত দাও কেন বাবা? তোমার কি এরকম সন্দেহ হয় যে তোমার পকেটে টাকা পয়সা আছে, সেগুলো কেউ নিয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে বা পকেট মেরে নিয়ে গেছে, এরকম সন্দেহ হয়? তখন আমি অবাক হয়ে গেছি ওর কথা শুনে। তখন আমি ওকে বললাম যে মা, আমি তো আসলে টাকা পয়সা চেক করি না পকেটের মধ্যে, আমি চেক করি আমার হুন্ডার চাবিটা আমার পকেটের মধ্যে আছে কিনা, অর্থাৎ আমার বাইকের চাবিটা আমার পকেটে আছে কিনা। কেন জানি আমার কাছে সন্দেহ হয় যে বাইকের চাবিটা মনে হয় আমি বাইকেই রাইখে চলে আসছি, এরকম সবসময় আমার একটা সন্দেহ কাজ করে, মনে হয় যে আমার পকেটে আমার বাইকের চাবিটা নেই, এরকম সন্দেহ সবসময় আমার মনের মধ্যে কাজ করে। তখন সে আমাকে বলল যে বাবা, তুমি একটা দিন শুধু মন থেকে এই জিনিসটা ঝেড়ে ফেলো, মনে মনে ভাবো যে না, তোমার পকেটে চাবি ঠিকই আছে, মনে মনে ভাবো। ও মাই গড, আমি কাউন্সেলিং করাই, আমার মেয়ে আমাকে কাউন্সেলিং করাইতেছে। ঠিক তাই করলাম, যেহেতু ও আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, তখন থেকে আমি নিজেকে শুধরে নিলাম। তখন আমি মনে মনে ভাবলাম যে দূর, চাবি তো আমার পকেটেই আছে, অযথা কেন আমি চেক করব। বাস, নিজেকে আমি শুধরে নিলাম। এখন ও যদি আমাকে ধরিয়ে না দিত, তাহলে তো আমি এই ভুলটা বুঝতে পারতাম না, এটা যে আমার একটা সমস্যা এটা তো আমি বুঝতে পারতাম না। এটা কি সুস্থ মস্তিষ্কের লক্ষণ? না, এটা অসুস্থ মস্তিষ্কের লক্ষণ, অর্থাৎ এটা একটা মানসিক সমস্যা। কিন্তু কেউ আপনাকে ধরিয়ে দিতে হবে। সেই ধরিয়ে দেবে কে? এই যে আমার মেয়ে যে কাজটা করলো, তার মানে এটা তো একটা কাউন্সেলিং, ও আমাকে কাউন্সেলিং করলো, ও আমাকে ধরিয়ে দিল। এরকম কি আপনাদের হয় না? আপনাদের হয়, নিয়মিত হচ্ছে, কিন্তু মেইন সমস্যা হলো ওই যে একটু তেরা টাইপের, আপনারা তো একটু তেরা টাইপের, মানে আপনারা তো আবার তর্ক জুড়ে দেবেন। একই প্লেট যে 5 বার ধুইতেছেন, গোসল করতে গিয়ে যে ঘন্টার পর ঘন্টা সাবান মাখতেছেন, এটা যদি কেউ বলে, আপনার ফ্যামিলির লোকজন কেউ যদি বলে, তাহলে তো তারা রক্ষা নেই, তাকে তো ঘাড় পেছে দিবেন, আমার কেন জানি মনে হয়। কিন্তু একটিবার তো বোঝার চেষ্টা করবেন না যে আসলেই তো মনে হয় আমার এটা সমস্যা, তাহলে আমি শুধরে নেই, তখনই তো আপনি এখান থেকে বের হয়ে আসতে পারেন। ওটাকে কাউন্সেলিং বলে, যারা আপনাকে এই জিনিসটি ধরিয়ে দেবে, যারা আপনার ভুলগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করবে, ওটাই তো কাউন্সেলিং, ওটাকে সাইকোথেরাপি বলে। এই জিনিসগুলো কখনো আপনি নিজে থেকে ধরতে পারবেন না, তো কখনো ধরা সম্ভব না। যেমন আরেকটি বিষয় আপনাদের আমি বলি, আমার পাশের বাসার এক ভদ্রলোক, তিনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চিরুনি দিয়ে মাথা আশ্রাইতে থাকে, মানে মাথার মধ্যে শুধু চিরুনি এরকম এরকম করতে আসে, অথচ তার চান্দিতে কিন্তু চুল নাই। এই বিষয়টি নিয়ে তার ফ্যামিলিতে হাসাহাসি হয়। তার ফ্যামিলির লোকজন আমার বাসায় এসে আমার বাসার লোকজনের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করে, হাসাহাসি হয়। শুধু কি এই কাজটাই করে? না, আরো ওনার অনেক কাজ আছে যেগুলো অন্য 10 জন মানুষের সাথে যায় না, সেগুলো আমি বলবো না, যেহেতু আমার পাশের বাসার লোক, অতএব আমি বলবো না। এই যে যে সমস্যা, এগুলো তো মানসিক সমস্যা। ওই ভদ্রলোকের আইবিএস এর সমস্যা আছে, ওই ভদ্রলোকের আরো কিছু গোপন সমস্যা আছে যেটা আমি জানি, কিন্তু আমি কখনো ওনাকে পরামর্শ দিতে চাইনি, কারণ উনি আমার পরামর্শ, যেহেতু আমি পাশের বাসায়, সেই জন্য আমার পরামর্শ উনি শুনবে না, সেটা আমি জানি। আমি ফ্রি পরামর্শ কখনো কাউকে দেই না, তাহলে আমার ব্যক্তিত্ব টিকবে না, সেই জন্য আমি অযথা কাউকে পরামর্শ দেব না। আমি দেখতেছি ওনার ভুলগুলো, কিন্তু আমি কখনো ওনাকে বলবো না, আমি এটা কখনোই করি না। সচরাচর আমি কখনো বাহিরে একেবারে যাকে পাবো তাকে আমি জ্ঞান দিয়ে বসবো না, এই কাজ কখনোই আমি করি না। আমি একটু রিজার্ভ টাইপের। তবে আমার ভুলগুলো যদি কেউ ধরিয়ে দেয়, আমি সাথে সাথে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করি।
আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাটা আসছে, আমি স্বীকার করে নেই এবং সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আপনারা কেন পারেন না? পারেন না কারণ আপনারা নিজেরা বুঝতেই পারেন না যে আপনাদের এই সমস্যাগুলো আছে। কেউ যদি সমস্যার কথা বলেও দেয়, তারপর ওই যে তেরামি করবেন, স্বীকার করবেন না। এটাই হলো মেইন সমস্যা। না হয় এরকম সমস্যা আছে, তাতে সমস্যাটা কি? তাতে সমস্যা কি নেই? আপনি বুঝতে পারতেছেন না যে আপনার সমস্যা হচ্ছে? দৈহিক এবং মানসিক সব দিকেই যে সমস্যা হচ্ছে, এটা কি আপনি বুঝতে পারতেছেন না বা আপনারা বুঝতে পারতেছেন না? দৈহিক কি কি সমস্যা হচ্ছে? পেটের সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন, আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে, আপনার অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে, আপনার প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় হয়ে যাচ্ছে। আরো যে রোগগুলো আছে, এক কথায় আমাদের দৈহিক যে রোগগুলো হয় তার ৭৫% দায়ী হলো এই রকম মানসিক রোগ বা মানসিক সমস্যা দ্বারা। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? এখন অনেকেই হয়তো ভাববেন এটা আবার কেমন কথা, একই চিন্তা বারবার আসে আমার মনের মধ্যে, তার সাথে আমার এই রোগের সম্পর্কগুলো কি? হ্যাঁ, যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে তাদের টক্সিন হরমোন বেড়ে যায়। টক্সিন হরমোন, সেই টক্সিন হরমোন বেড়ে যাওয়ার কারণে তাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো হজমের সমস্যা, অর্থাৎ তাদের হজম শক্তি দুর্বল হয়ে পড়ে, তাদের ঘুম কম হয়, অর্থাৎ তারা অনিদ্রা সমস্যায় ভুগে থাকে। এরকম কয়েকদিন চলার পরে তাদের পেটে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায়, আর তখনই তারা বিভিন্ন রকমের গোপন সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। এখন এগুলোতে গেল দৈহিক সমস্যা, অর্থাৎ মানসিক সমস্যা থেকে এগুলো তো হয় দৈহিক সমস্যা, অন্য কোনো সমস্যা হয় না। আপনার যে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, আপনাকে যে কেউ মূল্যায়ন করে না এই বিষয়টিকে আপনি বুঝতে পারেন? আপনার সাথে কেউ যে খুব বেশি কথা বলতে চায় না এই বিষয়গুলো কি বুঝতে পারেন? আপনাকে যে কেউ বেশি পাত্তা দেয় না এটা কি আপনি বুঝতে পারেন? আপনাকে যে গোপনে গোপনে সবাই পাগল ছাগল বলে এটা কি আপনি বুঝতে পারেন? নষ্ট হয়ে যাচ্ছে না? নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে না? আপনি ধীরে স্থির শান্ত না, আপনার মাথা গরম, আপনাকে অনেকেই বলে যে এই লোকটার হলো মাথা গরম। আপনার ব্যক্তিত্ব কোথায় থাকে তখন? ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে না? ব্যক্তিত্ব নষ্ট হওয়ার প্রভাবটা কি আপনার সব ক্ষেত্রে পড়তেছে না? সব ক্ষেত্রে পড়তেছে। আপনার ফ্যামিলিতে, বাহিরে, আত্মীয় স্বজনের কাছে, যে প্রতিষ্ঠানে জব করেন সেখানে, যেখানে ব্যবসা করেন সেখানে, সব জায়গায় আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন। ভালো করে খেয়াল করে দেখেন। অর্থাৎ আপনাকে মানুষ মূল্যায়নই করে না। কিসের কারণে? এই যে মানসিক সমস্যার কারণে। এগুলো বুঝতে পারেন না আপনারা, এগুলো বোঝার চেষ্টা করবেন আর এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। পারবেন একা একা? অনেকেই বলে জি স্যার এগুলো আমি শুধরে নিতে পারবো, এগুলো আমি ঠিক করে নিতে পারবো। আরে বাবা, আপনি তো ধরতেই পারেন না যে আপনার সমস্যাটা কি, তাহলে ঠিক করবেন কোথা থেকে? একা একা ঠিক করতে পারবেন না, ওই যে ধরার মতো আরেকজন লোক লাগবে, আর তিনি হলেন কাউন্সেলর, অর্থাৎ যিনি আপনাকে কাউন্সেলিং করবেন। একা একা কখনো এই রোগীরা ভালো হতে পারবে না, কারণ তারা তো নিজেরা জানেই না যে তাদের সমস্যাগুলো কি হচ্ছে, তারা তো জানেই না। তারা তো ভাবে যে যা করতেছি সবকিছু ঠিক করতেছি, বরঞ্চ অন্যরা যা করতেছে সবকিছু ভুল করতেছে, আমি যেটা করতেছি সব ঠিক করতেছি। কিন্তু আপনি যে করতেছেন এগুলো যে সবই ভুল করতেছেন, এগুলো আপনি নিজে বুঝতে পারতেছেন না। সেই জন্য সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আরেকজন লোক লাগবে, অর্থাৎ আরেকজন গাইড লাগবে, গাইড, যিনি আপনাকে সঠিক পথের সন্ধানটা দিয়ে দেবে। সেই জন্য যতই নাটক করেন আর যা কিছুই করেন, বিশেষ করে আইবিএস এর রোগী যারা আছেন, যাদের দ্রুত বীর্যপাত হয়, তারা যতই নাটক করেন কাজ হবে না, যত ওষুধই খান কাজ হবে না। যদি আপনি দৈহিক সমস্যার সমাধান করতে চান তাহলে মানসিক সমস্যার সমাধান করতে হবে, সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে।